ক্লাস 8-এর ছাত্ররা, তোমাদের আগের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম তাপ, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে দেখো তাপ একটা অংশ আছে। তো প্রথমের দিন আমরা আলোচনা করেছিলাম তাপ উষ্ণতা সঙ্গে তার সঙ্গে আপেক্ষিক তাপ পড়িয়েছিলাম, ক্যালোরিমিতি পড়িয়েছিলাম এবং বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা সম্পর্কে আমরা শিখেছিলাম। আজকে আমরা ওই চ্যাপ্টারেরই আর একটা অংশ অবস্থা পরিবর্তন ও লিন তাপ, এটা নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে পাচ্ছ অবস্থা পরিবর্তন ও লিন তাপ নিয়ে আলোচনার প্রথমেই যেটা বলবো সেটা অবস্থার পরিবর্তন কি। প্রথমে বলি অবস্থার পরিবর্তনটা কিন্তু কথাটা একটুখানি ভালো করে শোনো, অবস্থার পরিবর্তন, অবস্থানের পরিবর্তন নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। অবস্থানের পরিবর্তনটা সেটা অন্য জিনিস। আর অবস্থার পরিবর্তন হচ্ছে যে পদার্থের তিনটে অবস্থা আছে, আমরা জানি যে কঠিন, তরল এবং গ্যাসীয়। সেই তিনটে অবস্থার মধ্যে যদি পরিবর্তন হয়, মানে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস বা কঠিন থেকে গ্যাস বা গ্যাস থেকে কঠিন, সেটাকে আমরা বলি অবস্থার পরিবর্তন। তো অবস্থা পরিবর্তন কি? সেটা হচ্ছে যে তাপ প্রয়োগ ও তাপ অপসারণের দ্বারা, মানে তাপ প্রয়োগ করলাম, তাপ বের করে নিলাম, বা তাপ অপসারণ করলাম, বা তাপ বর্জন যদি করে, তাহলে তার দ্বারা পদার্থের এক ভৌত অবস্থা থেকে অন্য ভৌত অবস্থায় পরিবর্তিত হওয়াকে আমরা বলি অবস্থার পরিবর্তন। আবার বলছি, ইংরেজিতে বলে চেঞ্জ অফ স্টেট, অবস্থার পরিবর্তন। আর অবস্থানের পরিবর্তন সেটা হচ্ছে চেঞ্জ অফ পজিশন। আচ্ছা, এরপরে নেক্সট যেটা অংশ, যেটা কথা বলছি সেটা হচ্ছে পদার্থের তিনটে অবস্থা আমি দেখিয়েছি। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়। তো প্রথমে বলছি কঠিন থেকে তরলে যদি অবস্থার পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি গলন। আচ্ছা, গলন সম্পর্কে বলি। গলন কি? গলন হচ্ছে যে স্থির উষ্ণতায় কঠিন থেকে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে বলি, রূপান্তরের ঘটনাটাকে আমরা বলি গলন বা মেল্টিং ইংরেজিতে বলা হয়। যেমন বিশুদ্ধ বরফ স্বাভাবিক বায়ুচাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে জলে পরিণত হয় বা তরলে পরিণত হয়। তরল থেকে কঠিন কীভাবে হয় এটাকে বলা হয়, এই পদ্ধতিটির নাম হচ্ছে কঠিনীভবন। কাকে বলা হয়? একটা নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিনে পরিণত হওয়া। একটা এক্সাম্পল আছে, আমরা জানি এক্সাম্পলটা কি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়, তাহলে তরল থেকে কঠিন। নেক্সট আসছি তরল থেকে গ্যাসীয়। এই তরল থেকে গ্যাসীয় যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন জিনিসটা কি? যে কোনো উষ্ণতায় তরল ফুটে বাষ্প হওয়াকে বলা হয় বাষ্পীভবন। তাহলে তরল থেকে গ্যাসীয় হচ্ছে বাষ্পীভবন। তারপরে দেখো আছে গ্যাসীয় থেকে তরল কি? যে এই পদ্ধতিটির নাম হচ্ছে ঘনীভবন। এটা কি? যে একটা নির্দিষ্ট উষ্ণতায় বাষ্পে তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হয় ঘনীভবন। তারপরে যেটা বলছি সেটা হচ্ছে কঠিন থেকে গ্যাসীয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন সম্পর্কে একটুখানি বলি, যে আমাদের বাড়িতে অনেক সময় কর্পূর বা ন্যাপথালিন অনেক সময় থাকে, দেখবে যে আস্তে আস্তে সেটা ক্ষয় হয় বা সেটা কী হয়, উবে যায়। এটাকে বলে ঊর্ধ্বপাতন। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কর্পূর, নিঃসারল, তারপরে হচ্ছে ন্যাপথালিন, এই সমস্ত কঠিন পদার্থগুলো বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। গ্যাসীয় থেকে কঠিন, এই পদ্ধতিটার নাম হচ্ছে অবক্ষেপণ বলা হয়। কি সংজ্ঞাটা কি? যে প্রক্রিয়ায় তাপ বর্জন করে সরাসরি কঠিনে পরিণত হয়, যে পদ্ধতিতে বাষ্প তাপ বর্জন করে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয় তাকে বলা হয় অবক্ষেপণ। যেমন কার্বন ডাইঅক্সাইড বাষ্প ঘনীভূত হয়ে শুষ্ক বরফে পরিণত হয় অবক্ষেপণ প্রক্রিয়া। তাহলে এই গেল হচ্ছে যে অবস্থার পরিবর্তনের বিভিন্ন নামগুলো, যে গলন, কঠিনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন, ঊর্ধ্বপাতন, অবক্ষেপণ। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে, আমি এখানে একটা অ্যারো ডায়াগ্রাম এঁকেছি, এইটা দিয়ে এখানে একটা বসে যাবে, বইও আছে, বইও দেখে থাকবে, যে কঠিন থেকে তরল গলন, তরল থেকে কঠিনীভবন, তরল থেকে গ্যাস বাষ্পীভবন, গ্যাস থেকে তরল ঘনীভবন, কঠিন থেকে গ্যাস ঊর্ধ্বপাতন, আর গ্যাস থেকে কঠিন অবক্ষেপণ। আচ্ছা, নেক্সট হচ্ছে এরপরে যে জিনিসগুলো কথা বলবো সেটা হচ্ছে গলনাঙ্ক। এর সঙ্গেই আছে গলনাঙ্ক কাকে বলা হয়? ইংরেজিতে বলে মেল্টিং পয়েন্ট,
যে একটা নির্দিষ্ট চাপে, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমসত্ব কঠিন পদার্থ তরলে পরিণত হতে শুরু করে এবং গলন শেষ না পর্যন্ত সেই যে উষ্ণতায় স্থির থাকে সেই উষ্ণতাকে আমরা ওই পদার্থের গলনাঙ্ক বলি। আর এই গলনাঙ্ক হচ্ছে যে কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করছে একটা পদার্থ এবং উষ্ণতা এবং তরলে পরিণত হবে যতক্ষণ না পর্যন্ত গলন শেষ না হবে এবং উষ্ণতাটা স্থির থাকবে। যেমন প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ বরফ যেটা আছে, বিশুদ্ধ বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C বা 273 কেলভিন, 273 কেলভিন, কে মানে কেলভিন। হিমাঙ্ক কাকে বলা হয়? যে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল জমে কঠিনে পরিবর্তিত হতে শুরু করে এবং সমগ্র তরলের অবস্থার পরিবর্তন যতক্ষণ না পর্যন্ত শেষ হয় সেই উষ্ণতাটা অপরিবর্তিত থাকবে, তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। যেমন বিশুদ্ধ জলের হিমাঙ্ক হচ্ছে 0°C বা 273 কেলভিন। স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায়, যে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল স্ফুটন হওয়া শুরু করে, স্ফুটন হওয়া শুরু করে এবং সমগ্র তরল বাষ্পে রূপান্তরিত না হওয়া পর্যন্ত সেই উষ্ণতা স্থির থাকে, তাকে ওই তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলে। যেমন জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক আমরা জানি যে 100°C উষ্ণতায় জল ফুটতে শুরু করে এবং বাষ্প হতে শুরু করে এবং যতক্ষণ না বাষ্পে রূপান্তরিত হচ্ছে সেই উষ্ণতা কিন্তু স্থির থাকে, তাকে বলা হয় জল স্ফুটনাঙ্ক। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে গলনাঙ্ক, হিমাঙ্ক, স্ফুটনাঙ্কের কথা বলছিলাম, এইগুলো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এবং সেই কথাগুলো একটুখানি বলি যে কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে হচ্ছে যে গলনাঙ্ক এবং হিমাঙ্ক বা স্ফুটনাঙ্ক, এই তিনটে জিনিসই অবদব্যের উপস্থিতির উপর নির্ভর করে। অবদব্য কি? অবদব্য হচ্ছে যে পদার্থের অবস্থা পরিবর্তন হচ্ছে তার সঙ্গে আরও কিছু মেশানো যদি যায় তাহলে তার গলনাঙ্ক, হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়। হ্যাঁ, কেমন জিনিসটা? যেমন প্রথমে বলি গলনাঙ্ক বা হিমাঙ্কের ক্ষেত্রে অবদব্য যদি মেশানো যায়, যেমন এক গলনাঙ্ক হিমাঙ্কের ক্ষেত্রে বিশুদ্ধ কঠিন পদার্থের সঙ্গে যদি আমরা কোনো একটা পদার্থ অপদ্রব্য হিসেবে মেশাই, তাহলে সেই অপদ্রব্যের উপস্থিতিতে সংশ্লিষ্ট মানে যে কঠিন পদার্থটার কথা আমরা বলছি তার গলনাঙ্ক, স্বাভাবিক যে গলনাঙ্ক সেটার তুলনায় কমে যায়। একটা এক্সাম্পল বলি, হিমমিশ্র কী জিনিস? যে আমরা যদি বরফ এবং লবণকে যদি 3:1 এইভাবে অনুপাতে যদি মেশাতে পারি, তাহলে কি হয়, তার স্বাভাবিক যে গলনাঙ্ক সেটা কিন্তু হ্রাস পায়। যেমন কীরকম? জিনিসটা হচ্ছে যে তার যে স্বাভাবিক গলনাঙ্ক সেটা হচ্ছে 0°C মিশ্রণ, যে তার সেই মিশ্রণের উষ্ণতাটা কমে গিয়ে -23°C চলে আসে। এবার এই যে মিশ্রণটা, এই মিশ্রণের নামটা হচ্ছে হিমমিশ্র এবং এটা একটা কিন্তু ব্যবহার আছে। ব্যবহার হচ্ছে কি, যে অনেক সময় মাছ মাংস সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, বা আইসক্রিম, কুলফি ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। ওষুধ যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে গেলে হিমমিশ্র ব্যবহার করা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে পরীক্ষাগারে অনেক সময় অনেক কিছুকে কম তাপমাত্রায় রাখার জন্য কিন্তু আমরা হিমমিশ্র ব্যবহার করে থাকি। অপদ্রব্যের উপস্থিতি কিন্তু স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও কাজে লাগে। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যেমন কোনো কঠিন পদার্থের সঙ্গে যদি আমরা কোনো কিছু মেশাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তার স্ফুটনাঙ্ক অনেক সময় বেড়ে যায়। যেমন লবণ যদি মেশানো থাকে তাহলে কিন্তু সমুদ্র জল, যেহেতু লবণ মেশানো থাকে, সমুদ্র জলের স্ফুটনাঙ্ক কিন্তু 100°C থেকে বেড়ে যায়, 110°C হয়, এটা আমরা জানি। এরপরে বলছি যে আরেকটা ফ্যাক্টর আছে, আরেকটা বিষয় আছে যেটা দ্বারা গলনাঙ্ক, হিমাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্ভর করে পরিবর্তন হয়, প্রভাবিত হয়। সেটা কি? সেটা হচ্ছে তরলের উপস্থিত চাপ। প্রথমে বলি স্ফুটনাঙ্কের ক্ষেত্রে খুব ব্যবহার আছে তরলের উপস্থিত চাপ। যে তরলের উপস্থিত চাপ যদি বাড়ানো যায় তাহলে জলের যে স্বাভাবিক স্ফুটনাঙ্ক সেটা আমরা জানি 100°C, সেই 100°C থেকেও বেশি উষ্ণতায় জল ফুটতে শুরু করে। যেমন প্রেশার কুকারের ক্ষেত্রে, হ্যাঁ, প্রেশার কুকারে আমরা জানি যে উপর থেকে চাপ মানে একটা ঢাকনা আছে, সেটা দিয়ে চাপ বাড়ানো যায়, জলের স্ফুটনাঙ্ক বাড়ানো যায়, এবং সেক্ষেত্রে জলের চাপ যেহেতু বেড়ে যায়, স্ফুটনাঙ্ক মানে জল আরও বেশি, তার যে 100°C যে স্ফুটনাঙ্ক তার থেকেও বেশি স্ফুটনাঙ্কে সে ফুটতে শুরু করে।
এবং এর একটা ব্যবহার আছে, ব্যবহার হচ্ছে কি, যে অপারেশনে যে ছুরি কাঁচিগুলো থাকে সেগুলোকে জীবাণুমুক্ত করার কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই পদ্ধতিতে। নেক্সট হচ্ছে তরলের উপস্থিতিতে চাপ যেমন বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো যায়, তরলের উপস্থিতিতে চাপ হ্রাস করে মানে কমিয়ে তরলের স্ফুটনাঙ্ক কিন্তু কমে যায়। হ্যাঁ, মানে তরল যে স্বাভাবিক স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই স্বাভাবিক স্ফুটনাঙ্ক থেকেও কম উষ্ণতায় তরল ফুটতে শুরু করে। এই যে ধর্মটার কথা বললাম, যে স্বাভাবিক স্ফুটনাঙ্ক থেকেও কম উষ্ণতায় ফুটতে শুরু করে, এর ব্যবহার কি? এর ব্যবহার হচ্ছে যে আমরা কনডেন্স মিল্ক তৈরি করি, ঘনীভূত দুধ যাকে বলা হয়। হ্যাঁ, ঘনীভূত দুধ তৈরি করার কাজে এটা ব্যবহার করা হয়। এছাড়া পাহাড়ি অঞ্চলে, যেমন দার্জিলিংয়ে কিন্তু জল স্বাভাবিক উষ্ণতায় ফোটে না, প্রায় 93 বা 94 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটে। এর ফলে কী হয়, 93 বা 94 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফোটানোর ফলে যেই সমস্ত খাবার দাবারগুলো থাকে সেগুলো কিন্তু ভালো সেদ্ধ হয় না। তাহলে এই জিনিসগুলো বোঝা গেল। নিশ্চয়ই গলনাঙ্ক হিমাঙ্ক কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে বা কয়েকটি বিষয় একে প্রভাবিত করে, স্ফুটনাঙ্ক একই রকমভাবে কয়েকটি বিষয় স্ফুটনাঙ্ককে প্রভাবিত করে। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টপিক্সের কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে লিনতাপ। লিনতাপ কী? লিনতাপ হচ্ছে যে একটু আগে বলছিলাম অবস্থার পরিবর্তনের কথা বলছিলাম, এখানে অবস্থার পরিবর্তনের কথাই আমি বলবো যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা যদি অপরিবর্তিত রাখি, একক ভর, এটা একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে, উষ্ণতা অপরিবর্তিত থাকবে, তার সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হবে, ওটাতে যে পরিমাণ তাপ আমাদের প্রয়োগ করতে হবে অথবা অপসারণ করতে হবে তাকে বলা হয় লিনতাপ। হ্যাঁ, তো লিনতাপের কতগুলো প্রকারভেদ আছে, আমি সেগুলো এরকম সব কেটে এঁকেছি এবং তার সঙ্গে সঙ্গে ডানদিকে ছবি দিয়েছি। আমি দরকার হলে এই পৃষ্ঠাটা ছবি দিয়ে দেবো। প্রথমে বলছি গলনের লিনতাপ। কী কী ধরনের লিনতাপ হতে পারে? প্রথমে দেখো গলনের লিনতাপ। কাকে বলা হয় গলনের লিনতাপ বা কী গলনের লিনতাপ? সেটা হচ্ছে যে একক ভরের উষ্ণতা স্থির রেখে, কোনো একটা কঠিন পদার্থের একক ভরের উষ্ণতা স্থির রেখে আমরা সেই কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করতে চাইছি। তরলে রূপান্তরিত করতে আমাদের যে পরিমাণে তাপ প্রয়োজন হয়, এখানে বুঝতে পারছো যে কঠিন থেকে তরল, সুতরাং তাপ প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োজন হয়, সেই পরিমাণ তাপকে আমরা ওই পদার্থের গলনের লিনতাপ বলে। আমি এখানে কিছু একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে বরফ, জল আর জল থেকে বাষ্প বা জলীয় বাষ্প। প্রথমে দেখো একটা ছবি এঁকেছি এখানে, যে এক্সাম্পল হিসেবে যেটা গলনের লিনতাপের ক্ষেত্রে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বরফ রেখেছি, আর এইখানে পাত্রে জল আছে, এবং এই বরফ রাখা পাত্রে আমি যখন 80 ক্যালোরি প্রতি গ্রাম তাপ প্রয়োগ করছি, তখন সেটা জলে পরিণত হচ্ছে। তাপমাত্রাটা দেখো খেয়াল করে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়েছে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করছি, 80 ক্যালোরি প্রতি গ্রাম তাপ প্রয়োগ করছি, বরফ থেকে জলে পরিণত হচ্ছে। কি হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট। তাপমাত্রা একই রয়েছে, এটা গলনের লিনতাপ। নেক্সট হচ্ছে কঠিনী ভবনের লিনতাপ। কাকে বলা হয়? যে একক ভরের কোনো তরল পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র তরল পদার্থকে কঠিনে পরিণত করতে যে পরিমাণে তাপ বর্জন করবে বা নিষ্কাশিত হবে তাপ, তাকে বলা হয় কঠিনী ভবনের লিনতাপ। তাহলে আগেরটায় তাপ প্রয়োগ করেছি, এবার তাপ বর্জন করছে। তাহলে এখানেও আমি একই রকমভাবে জল রেখেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফে পরিণত হয়েছে, 80 ক্যালোরি প্রতি গ্রাম তাপ বর্জন করেছে, ঠিক আছে? তাহলে বর্জন করে সে বরফে পরিণত হয়েছে। নেক্সট হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। কাকে বলা হয়? যে একক ভরে তরলকে আমি যদি বাষ্পে পরিণত করি উষ্ণতা অপরিবর্তিত রেখে, তাহলে যে পরিমাণে তাপ আমাদের প্রয়োগ করতে হবে তাকে বলা হয় বাষ্পীভবনের লিনতাপ। যেমন এখানে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল রেখেছি, আর এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পটা একটু ফাঁকা আছে, দেখতে পাচ্ছ। তাপ আমরা প্রয়োগ করেছি 537 ক্যালোরি প্রতি গ্রাম, তাপমাত্রাটা একই আছে, জল থেকে বাষ্পে পরিণত হয়েছে, চেঞ্জ অফ স্টেট, অবস্থার পরিবর্তন। যে পরিমাণে তাপ আমাদের প্রয়োগ করতে হচ্ছে 537 ক্যালোরি প্রতি গ্রাম, এক্ষেত্রে জল নিয়েছি, এই তাপটাকে আমরা বলছি বাষ্পীভবনের লিনতাপ। এটা বিভিন্ন তরলের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। ঘনীভবনের লিনতাপ তাকে বলা হয় যে প্রমাণ চাপে কোনো একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে আমরা যদি গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করি,
তাহলে যে পরিমাণে তাপ আমাদের নিষ্কাশিত করতে হবে বা তাপ বর্জন করবে সেটাকে বলা হয় ঘনীভবনের লীন তাপ। যেমন আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প রেখেছি, এখানে 537 ক্যালোরি প্রতি গ্রাম তাপ বর্জন করছে এবং সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হচ্ছে। এটা হচ্ছে ঘনীভবনের লীন তাপ। তো এই আজকে এই এই যে কটা জিনিস পড়লাম আমরা প্রথম থেকে, অবস্থা পরিবর্তন, বিভিন্ন কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন বিভিন্ন অবস্থার নামগুলো, তার সঙ্গে সঙ্গে আমরা গলনাঙ্ক, হিমাঙ্ক, স্ফুলনাঙ্ক কাকে বলে এবং গলনাঙ্ক, হিমাঙ্ক, স্ফুলনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে, এবং লীন তাপ, লীন তাপের বিভিন্ন ধরনের লীন তাপের নাম, এবং তার সঙ্গে সঙ্গে উদাহরণগুলো আমরা পড়লাম যে গরমের লীন তাপে জলের বরফ থেকে জলের জন্য প্রয়োজনীয় লীন তাপ কত, বা জল থেকে বাষ্প হওয়ার জন্য প্রয়োজনীয় লীন তাপ কত। এই পুরো বিষয়টা তোমরা ভালো করে পড়বে। কিছু কোশ্চেন আমি দিচ্ছি, কোশ্চেনগুলো লিখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। পরের দিন আমরা অন্য এই তাপের চ্যাপ্টারই আর একটা অংশ আমরা পড়ব, পরের দিকে যে অংশটা আছে সেই অংশটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।